কে দিল? শিখার কৌতূহল দ্বিগুণ হলো। সে খুঁটিয়ে খুঁটিয়ে সেই অচেনা ছেলের বর্ণনা জিজ্ঞাসা করলো বিক্রেতাকে, কিন্তু বিক্রেতার বর্ণনা অনুযায়ী শিখা চেনা কোনো ছেলের মিল খুঁজে পেল না। সে বিক্রেতাকে বলল, এরপর আর এমন কিছু দিলে নিবেন না, বলবেন আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য ছেলের বউ। বিক্রেতা কাজ ঝাঁকায় সম্মতি জানিয়ে। শিখা ভ্রুজোড়া কুঞ্চন করল, চিরকুটটি মেলে পড়ল বার দুয়েক। আমি দূর হতে তোমাকেই দেখিব, আর মনে মনে তোমাকেই চাহিব। পাই বা না পাই তবু স্বপ্ন বুনে যায়, কল্পলোকে শুধু তোমাকে নিয়ে হারাই। জানি পাবো না তোমায় কোনো দিন, তবু ভালোবেসে যাব চিরদিন। পড়া শেষে শিখা চিরকুটটা যত্ন করে রেখে দিল বইয়ের ভাঁজে। মনে মনে ওয়াদা করে রাজ বাড়ি এলে তাকে অবশ্যই দেখাবে এটা, আগের চিরকুটগুলোর কথাও জানিয়ে দিবে, নয়তো এই অযাচিত উটকো যন্ত্রণা থেকে হয়তো তার নিস্তার নেই। সে হেঁটে পথের এক পাশ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই তার পাশে এসে দাঁড়ালো জুবায়ের। শিখা পা থামালো, থতমত গলায় সালাম দিল তাকে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শিখা, ভালো আছি। তুমি কেমন আছো? এই কলেজে তুমি ভর্তি হলে? হ্যাঁ ভাইয়া, এই তো আছি মোটামুটি। কেমনে এইখানে কেন? জুবায়ের প্রাণ খোলা হাসি ছড়িয়ে বলল, এই জায়গায় আসলে তোমার সমস্যা? না, তাই হইব কেন? এই জায়গা কি আমার নাকি? এটা সরকারি রাস্তা, সবাই চলাচল করতে পারে। তোমার হলে কি আমার প্রবেশ নিষেধ? শিখা ঠোঁট কামড়ে ফেলল নিজের কথার জন্যে, বলল, আরে না, তা হইব কেন? হুম, আসো তোমাকে রিকশায় তুলে দিই। একাই যাতায়াত করো? আমি এদিকে এক বন্ধুর বাসায় আসছিলাম, তোমাকে দেখে এগিয়ে এলাম। খালামা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আম্মা ভালো আছে। আমি একাই আসি যাই। কখনো কোনো সমস্যা হলে বলবে। রাজের চেয়ে এদিকে আমার পরিচিত বেশি। ধরো সে তো থাকে ঢাকায়, আসে 6 মাস পরে, যদিও সামনের দিকে তার ব্যতিক্রম হবে। শিখা মৌন রইল। সেও জুবায়ের পাশাপাশি হাঁটতে লাগলো। শিখাকে রিকশায় তুলে ভাড়া মিটিয়ে দিল জুবায়ের। শিখা মানা করা সত্ত্বেও সে শুনল না। জুবায়ের দাঁড়িয়ে রইল শিখার চলে যাওয়া রিকশার পিছনে পানি চেয়ে। রিকশায় যেতে যেতে শিখার মনে হলো রাজের মতো জুবায়েরও মানুষ হিসেবে অত্যন্ত ভালো। সেদিন তার একটা নিরপেক্ষ বাক্যের জন্যে সে নির্দোষ প্রমাণিত হলো সবার কাছে। তার জন্য এই বয়সে ছোট চাচি তালাকপ্রাপ্তা হলো। জুবায়ের ত্যায্য পুত্র হলো, যদিও তা অনানুষ্ঠানিকভাবে মুখের কথাই ছিল ছোট তালুকদারের। অল্প কদিনের জন্য হলেও জুবায়ের বাড়ি ছাড়া হলো, তাই সব কিছুর জন্য জুবায়েরকে ব্যক্তিগতভাবে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া উচিত ছিল, কিন্তু ইতস্ততার জন্যে পারেনি শিখা। উল্টো বলল, এটা কি আমার জায়গা নাকি? বাড়ি গিয়ে শিখা রাতে চিরকুটটা আবারও পড়ল। সহজ বাক্যগুলোর মানে বুঝতে তার দ্বিতীয়বার ভাবতে হলো না। আগের চিরকুটগুলো আর এই চিরকুটের লেখার মর্মার্থ পুরোপুরি ভিন্ন। আগেরগুলো ছিল একজন নিঃস্বার্থ মানুষ বা বন্ধুর মতো। এই চিরকুটের কথাগুলোর মানে সে শিখাকে ভালোবাসে, চায়। হাতের লেখার ধরনও অমিল। তার মানে কি দুজন আলাদা মানুষ? শিখার মনে রাজের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষা, তারপর বেচারা প্রেমিককে গণধোলায় খাওয়াতে হবে। একদিন পোস্ট অফিসে গিয়ে শিখা অন্যদের অনুরোধ করে এলো ডাকপিয়ন আতার আলী যেন তাদের বাড়ি যায়, জরুরি কাজ আছে। এই সংবাদ পেয়ে পরের দিন বিকেলে সেই ডাকপিয়ন শিখাদের বাড়ি যায়। নুরি বলল, আমার মেয়ে মেট্রিকে খুব ভালো ফলাফল করছে, জামাই উপহার দিতে চাইলো। সে উপহার নিজের জন্য নিল না, আপনার জন্য একটা সাইকেল নিল। জামাই টাকা দিয়া গেছে, আপনারই লগে নিয়ে যাই কিনা দিতে কইছে। শুনে একজন আতার আলীর চোখ ভিজে উঠল। আনন্দে তার বুক ভরে গেল। তার ভাষারা নির্বাক, আবেগের ফাল্গু ধারায় ভেসে গেল তার কোমল অন্তরখানি। শিখা তাকে বলল, দাদা, আমি কাল কলেজ শেষে 4টার দিকে সাইকেলের দোকানে চইলা যামু। আপনি চইলা আসেন, দুজনে দেখা পছন্দ কইরা নিমু। তিনি প্রসন্ন চিত্তে শিখার পত্রপল্লবের ন্যায় কচি মুখখানার দিকে চেয়ে রইলেন। পরের দিন নির্দিষ্ট সময়ে গিয়ে শিখা তাকে সুন্দর একটা সাইকেল কিনে উপহার দিল। তিনি শিখার মাথায় আশীর্বাদের পরশ বুলিয়ে দিলেন, আর্দ্র কণ্ঠে বললেন, তোমার কল্যাণ হোক বোন, সফলতা ছুঁয়ে যাক তোমায়, পড়াশোনা করো মন দিয়ে। তিনি সাইকেল চালিয়ে চলে গেলেন তার গন্তব্যের দিকে। শিখার চোখের কোণ আনন্দ অশ্রুতে ভরে উঠল। তার কয়েকদিন পর এক বিকেলে বেতের পাটি বুনতে বুনতে নুরি মেয়েকে বলল, কি রে, তুই না কইলি জামাই কইলো তোকে বাড়িতে চলে যাইতে? আমি তোমার কান্ধের বোঝা আম্মা, তারাই দিতে চাও? আহ্লাদি কণ্ঠে বলল শিখা। হ সাই, মেয়েদের শ্বশুর বাড়ি হইল আসল ঠিকানা। সেই ঠিকানায় তোর পায়ের তলার ভূমি শক্ত করতে হইব। এখানে মায়ের আঁচলার নিচে পইরা থাকলে এটা হইব মাইয়া? দেহস না আমি বিধবা হইয়াও স্বামীর ভিটা ছাড়তেই পারি নাই। গম্ভীর সুরে আদেশ করে বলল নুরি। বুঝছি, চইলা যাবনি সামনের সপ্তাহে, থাইকো তুমি একেলা। নুরি মুচকি হাসে ঠোঁট ফিরিয়ে।
শিখা ধূপধাপ পায়ে উঠে চলে যায় অন্যদিকে। মায়ের আদেশ শিরোধার্য শিখার কাছে, তাই সে কয়েকদিন বাদেই সবকিছু নিয়ে মায়ের সঙ্গে শ্বশুর বাড়িতে চলে গেল। নুরি মেয়েকে তালুকদার ঘরে পৌঁছে দিয়ে কিছুক্ষণ থেকে আবারও চলে এলো। ভদ্রতার খাতিরে মতির মায়ের পরিবেশন করা সামান্য কিছু নাস্তা মুখে দিল। শিখা পূর্বেকার ন্যায় নিজে থেকে যেচে গিয়ে সবার সঙ্গে দেখা করলো, সালাম দিল, কুশলাদি বিনিময় করলো। মতির মা বরকত, জয়নুল, আমেনা, হারিসা ছাড়া বাকিরা দায়সারাভাবে তার কথার জবাব দিল। শিখা হতাশ হলো, আক্ষেপে সুরে মনে মনে বলে, ও মা, উনি যাওয়ার সময় সবাইকে কি বলে গেল, অথচ হেরা মাথায় রাখলো না, পাত্তাও দিল না। নষ্ট পরিবার, এগোরে কেমনে সাইজ করণ যায়। শিখা তার রুমে চলে গেল। সুফিয়া বিবির কাছে গিয়ে বলল, মা, আমার খাটের জন্য একটা চাদর দেন, বিছামু। আগের চাদরে কি হইছে? গলা তুলে বলল সুফিয়া। এটাই ময়লা মা, এটার ময়লা আম্মা। কেউ ঘুমাইছে তাই। কারো ব্যবহারের জিনিস কেউ ব্যবহার করন ভালো না, এতে রোগ জীবাণু ছড়ায়। কেউ ঘুমাইলে কি হইছে? কারো গায়ে বিচি পাচরা আছে? চাদর নাই, এত পরিষ্কার ওয়ালির মাইয়া হইলে কাইল ওইটা ধুইয়া বিছাইও আবার। আর আমার খাট কি? ওইটা সবার খাট, সবার গণরুম। তোমার খাট রুম হইল দোতলায়, রাজেরটা। একজনের রুম কয়টা হয়? নাক সিটকে গজগজ সুরে বলল সুফিয়া। শিখা বরাবরের মতোই মার্জিতভাবে চুপ রইল। শাশুড়ির মুখে তর্ক করল না। এই শিক্ষাও তার মা দিয়েছে তাকে। বড়রা বহু সময় অন্যায়ভাবেও জেদ করে ছোটদের বকুনি দেয়। ধৈর্য ধরে থাকতে পারাটাও একটা গুণ। তবে বাড়াবাড়ি করলে প্রতিবাদী হতে হবে, প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আপোষ করা হবে নিজের সঙ্গে অপরাধ, কারণ যে অন্যায়কে ভুলকে প্রশ্রয় দেয় সেও সম অপরাধী। শিখা পা ঘুরিয়ে চলে গেল বড় যা রানীর রুমে। ভাবি, একটা নতুন চাদর হইব? আমি চাদরের ব্যবসা করি। মুখ কালো করে বলল রানী। সে মেজ যা সুমনার কাছে গিয়ে, ভাবি, একটা চাদর হইব বিছানোর জন্য? আছে, সেগুলো তো আমার, অতিরিক্ত নাই। বিরক্ত মুখে জানালো সুমনা। শেষে গেল ডলির কাছে। খালা, কলেজ যামু। ঘরের মহাজন সুফিয়া বিবি, আমি নই, সবকিছু ওনার কাছেই আছে। শিখা একবার ভাবলো মতির মা বা আমিনার কাছে চাইবে, কিন্তু ভেবে দেখলো এটা উচিত হবে না, এদের ছোট করা হবে, তাই আর চাইলো না। রাতে নিজের একটা বড় সুতির ওড়না তোষকের উপরে বিছিয়ে ঘুমালো। পরের দিন সকালে সে নিজেই পুকুর ঘাটে গিয়ে চাদর ধুয়ে রোদে শুকিয়ে দিল। সকালে রান্নাঘরে গিয়ে মতির মায়ের কাছ থেকে ভাত চেয়ে খেয়ে নিল। তাকে বলল, দোয়া কইরেন। তোমার লাগা আমার দিলের ভেতর থেকে দোয়া সকল সময় আছে মা। তোমার হরির কাছে বইলা যাইও। সুফিয়া তার কক্ষে নেই। তাকে খুঁজে বের করলো শিখা। মোলায়েম গলায় বলল, মা, কলেজে যাইতেছি আমি। সুফিয়া বিবি না শোনার ভান করে অন্যমনস্ক হয়ে রইল। এটা শিখা খুব জানত। তবুও সে তার স্থানে শাশুড়িকে সম্মান ও গুরুত্ব দিতে ভুল করল না। জয়নুল ঘরে ছিল না বলে বলতে পারেনি তার কাছে। সেদিন শিখা কলেজ থেকে বিকেলে আসলো। কেউ তাকে ভাত খেতে বলছে না, অথচ তার মা মুহূর্ত দেরি না করে ভাত খেতে তাগিদ দিতে থাকে তাকে। মায়ের উপর রাগ হলো শিখার। সে এখন এই বাড়িতে আসতে চায়নি। তার ইচ্ছে ছিল নানান অজুহাতে রাজ আসার কাছাকাছি সময় পর্যন্ত নিজের বাড়িতে থাকবে, কিন্তু মায়ের জন্য পারেনি, চলে আসতে হলো। এতে নাকি তার ভালো হবে ভবিষ্যতের জন্য। কি ভালো সে দেখবে সময় হলে। বিয়ের রাত থেকে আজ অবধি সে এই পরিবার থেকে উপেক্ষা, অসম্মান, জ্বালা পেয়ে আসছে। এভাবে পেতেই থাকবে বোধহয়। শিখা রান্নাঘরে গিয়ে মতির মায়ের কাছে ভাত চাইল। মতির মা তাকে বলল, চৌকিতে বও, ভাত সালুন এক লগে দিয়ে দিতাছি, জটপট খাইয়া উঠো। তুমি যাওনের পরে ঘরে তোমারে নিয়া ভাবি বৌরা উত্তেজিত হইল। ঘরের কাম বাদ দিয়া তুমি মাস্টার সাপ হইলে। হ্যাগো কি লাভ? কোন শরমে আইসা ভাতের লোকমা মুখে দিবা এইসব? শিখা এক মনে ভাত খেয়ে উঠল। ক্ষুধার জন্য ভাত রেখে উঠতে পারেনি। মনটা বেশ খারাপ হয়ে গেল। সে তার মতো করে নিত্য কাজ জীবনযাপন করতে লাগলো। কলেজে যাচ্ছে, আসছে, পড়াশোনা করছে, কিন্তু কিছু খেতে চাইলে চেয়ে খেয়ে নিচ্ছে মতির মায়ের থেকে। কেউ তার সঙ্গে যেচে কথা বলে না। খাওয়ার সময় ডাইনিং টেবিলে কেউ তাকে ডাকে না। আগের মতোই তাকে রুমে ভাত দিয়ে আসে মতির মা। দিনে দিনে এমন ক্ষুদ্র ক্ষুদ্র অপমান, অবজ্ঞা শিখাকে পীড়া দিতে লাগলো। তার আত্মসম্মানের কাটার মতো বিঁধতে লাগলো। তার বাড়িতে, কলেজে, অন্য সব জায়গায় সবাই তাকে কত ভালোবাসে, কত গুরুত্ব দেয় তার কথাকে। অথচ সে সবচেয়ে যেখানে বেশি গুরুত্ব ভালোবাসা পাওয়ার কথা, সেখানে সে দারুণভাবে অবহেলিত। সেদিন ছিল শুক্রবার। সবাই একসঙ্গে বিশাল টেবিলে ভাত খেতে বসলো। পরিবার যেহেতু সদস্য কমে গিয়েছে, তাই ঘরের নারীরাও একসঙ্গে বসে খেতে। শিখাকে সুফিয়া বিবির নির্দেশে তার রুমে ভাত দেওয়া হয়, এটা সবাই জানে, তালুকদারও। সে সুফিয়াকে বারবার বলেও কাজ হলো না, কিন্তু এই বিষয়টা জানতো না জুবায়ের।
কারণ সে বাড়িতে থাকে না শুক্রবার ছাড়া। রাতে সে লেটে আসে বলে তার ভাত বাদশা তার রুমে রেখে আসতো। মতির মা হঠাৎ বলে উঠল, ভাবি ছোট বউরে চিংড়ি মাছ ভাজা দেওয়াই হয় নাই, দিয়ে আসবো একটা। তুই কথা কম ক। যতগুলো তার থালায় দিলি অতগুলো আইটেম তোর 14 গোষ্ঠী জিন্দিগিতে সুইখে দেখছে। বড় মা রাজের বউ কবে আসলো জানিও না? আশ্চর্য হয়ে জানতে চাইল জুবায়ের। এত চাই না কি করবেন দেওরা? সে কি জানার মতো কেউ নাকি? ব্যঙ্গ করে বলল সুমনা। তালুকদার ঘরের বউরা আবার কবে থেকে এত সস্তা হলো? সে সারা সবাই দায়ী। তাই নাকি মিসেস সুমনা? তির্যক করে বলল জুবায়ের। জয়নুল তালুকদার লম্বা করে শ্বাস ছেড়ে উঠে গেলেন খাবার খেয়ে। বড় মা, সবাই এখানে, সে আলাদা কেন খায় বুঝলাম না। সবাই চিংড়ি মাছ ভাগে পায়, যে পাবে না কেন? ওরে বাবারে, তুই খাইয়া যা তো, বেটিকে বিয়ের নাক গলাইস না। ইসা মাছ আর নাই। জুবায়ের নিজের প্লেটের বড় একটা চিংড়ি মতির মায়ের হাতে দিয়ে বলল, এই চিংড়ি তাকে দিয়ে আসেন চাচি, আমি বাকিটা খাচ্ছি। আমরা দুটো করে খাচ্ছি আর সে একটা ভাগে পেল না, এটা ঠিক হয়নি। মতির মা দাঁড়িয়ে আছে। জুবায়ের বুঝলো। সে নিজেই উঠে গেল শিখার রুমে। শিখার প্লেটে চিংড়িটা দিয়ে ভারী গলায় বলল, এটা খাও বলছি। শিখা কিছু বলতে পারল না। জুবায়ের লম্বা লম্বা পা ফেলে ফের চলে এলো ডাইনিংয়ে। শিখা হা হয়ে গেল জুবায়েরের কাণ্ড দেখে। খেয়ে নিল চিংড়ি মাছটা। জুবায়েরের উপর সবাই বেশ রাগান্বিত হলো। সুফিয়া বিবি তাকে মেঘ মুখে বলল, বউরে তোর লাই দেওয়াটা ঠিক হয় নাই। বড় মা, এটা লাই দেওয়া নয়, এটা বিবেকের তাড়না। কাল থেকে শেখা সবার সাথে একসঙ্গে সব খাবার খাবে। এটা নিশ্চয়ই রাজ জানে না, আমি তাকে জানাতেও চাই না। সবাই ভুলে গেলে চলবে না, রাজও আমি একই সত্তার দুটি আত্মা। জুবায়ের চলে যায় নিজের রুমে। তার মা নানিও চলে গেল। জুবায়েরের জন্য শিখার উপর সবার আক্রোশ বৃদ্ধি পেল। পারে তো শিখাকে মেরে ফেলে। সেদিন বিকালে জুবায়ের কানে কিছু কথা এলো শিখাকে নিয়ে। রানী, সুমনা, ডলি বলা বলি করছে। দেখলি জুবার কামডা? আমারে ছোট কইরা দিল 2 টাকার সস্তা মাইয়াডার কাছে। আর কি কইল শুনলি না? রাজ আর সে একই, মানে রাজ থাকলে আজ এগুলাই কইতো, সেটাই বুঝাইলো তিনি। তাইলে তো কইতেই হয়, রাজের বউ মানে তার বউ। শিখার বাসর 2 দিন হওয়ার দরকার। একদিন জুবায়েরের বিছানায়, আরেকদিন রাজের বিছানায়। রাতে দুজনের লগে সমান ভাগে শিখা শুইব। বলেই তিনজা খিলখিলিয়ে হেসে উঠল। জুবায়ের দাঁতে দাঁত চিপে চুপ রইল। একদিন সকালে শিখা উঠানে কাজ করছে। দেখলো জুবায়ের অন্য ঘর থেকে একটা মোটর বাইক বের করলো উঠানে। শিখা একদৃষ্টিতে মোটর বাইকের দিকে চেয়ে রইল। গদগদ সুরে বলল, ও মা, জুবায়ের ভাইয়া আপনার হুন্ডা আছে? জানিও না। এখন তো জানলে, দেখলে। আমার কাছে বাইকে চড়ার রীতিমতো উপভোগের। ইস রে, তুমি চড়বে আমার বাইকে? আগে কখনো চড়েছো? ছোটকালে এক মামার বাইকে উঠছি একদিন, আর উনি নাই, আর উঠি নাই কোনোদিন। লোভ হইতাছে চড়তে, কিন্তু এটা অসম্ভব। জামাইয়ের বাড়ি, এইটা আমার। জামাইয়ের বাড়ির বাইরের সীমানায় চড়বে? তোমার আগ্রহ থাকলে সম্ভব করার দায়িত্ব আমার। বলো রাজি? বাইকে, রিকশায়, নৌকায় চড়া শিখার ভীষণ শখ। সে 7-5 না ভেবে বলল, ওনার বাইক নাই? না, সে বেশি ধনী, তার গাড়ি আছে। আমি তার চেয়ে নিচে আছি, তাই আমার গাড়ি নেই, বাইক আছে। কিন্তু আমার মোটর বাইক বেশি প্রিয়, গাড়ি নয়। গাড়িতে অস্বস্তি লাগে, মাথা ঘোরায়। জুবায়ের হেসে বলল, কাল কলেজ ছুটির পর মাঠে থেকো, আমি বাইক নিয়ে আসবো। কাল যাবো না কলেজে, আমি জানামু আপনারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। জুবায়ের বাইক চালিয়ে চুল উড়িয়ে শিখার সামনে দিয়ে চলে গেল। আদুরি বিষাদগ্রস্ত মুখে বাবার বাড়ি চলে এলো। তাকে নিয়ে এলো তার জামাই, কিন্তু তার জামাই বসলো না, থমথমে মুখে বেরিয়ে গেল। সুফিয়া বিবি কারণ জিজ্ঞাসা করলো। তার জামাই বলল, কি হয়েছে তা আপনার মেয়ের থেকে জেনে নিয়ে। আপাতত সে এখানে থাকুক, যেদিন বালাইব স্বভাব চরিত্র সেদিন এখানে পাঠাবেন। সুফিয়া বিবির উজ্জ্বল মুখচ্ছবি চুপসে অনুজ্জ্বল হয়ে গেল নিমিষে। আদুরিকে জিজ্ঞাসা করে কোনো জবাব পেল না। বড় বউ রানীকে আদেশ দিল আদুরির থেকে কারণ জানার জন্যে। একদিন শিখা পুকুর থেকে গোসল করে ওঠার সময় আর চোখে খেয়াল করলো বাগানের ভিতর থেকে একজোড়া পুরুষ চোখ লুকিয়ে তার গোসল করা দেখছে। তার মানে সে যতদিন গোসল করেছে এই ছেলে তাকে দেখেছে, কিন্তু কে? তারপর অন্য একদিনও শিখা গোসল করে ঘাটের সিঁড়িতে উঠে দাঁড়ালো। ভেজা জামা লেপটে আছে তার শরীরে। হুট করে চঞ্চল পায়ে সেই চোখ জোড়ার মালিক ঘাটের নিচের সিঁড়িতে নেমে গেল।
শিখা তাজ্জব হয়ে গেল চেনা মুখটা দেখে। সে দপ করে জ্বলে উঠল, ফুঁসে উঠল, মনে মনে শপথ করল, ইয়েস, তোকে দিয়েই শুরু করব অগ্নিশিখার প্রলয়নকারী মিশন। এখন থেকে একটু একটু করে সাহসী হতে হবে আমাকে, প্রতিবাদী যুক্তিবাদী হতে হবে, সবাইকে বুঝিয়ে দিতে হবে আমি ফেল না কেউ নয়। যদিও এসব বহু সময়ের ব্যাপার, কষ্টসাধ্য, তবুও পড়তে হবে, জিততে হবে আমাকে, বদলে ফেলতে হবে আমার মুখের ভাষাও। পড়ার সময় বই যেভাবে পড়ি সেভাবেই কথা বলবো এখন থেকে, নয়তো ওদের বৃহৎ সংসারে আমার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন, যন্ত্রণাদায়ক হবে। সেই ছেলেটি লুঙ্গিকে হাঁটু অবধি তুলে ঘাটের মাঝখানে বসে পানিতে হাত ধুয়ে নিচ্ছে বারবার। টেরা চোখে শিখার বুকের দিকে তার ইতর চাহনি তাক করছে। ছেলেটির ধারণা ছিল শিখা এদের ঘরে প্রায় নতুন বউ, অল্প বয়সী মেয়ে, বাবার বাড়ি থেকে এই বাড়িতে এলো মাত্র কয়েকদিন হলো। এত তুচ্ছ বিষয় নিয়ে সংকোচে কাউকে কিছু বলবে না, নিজে তো চুপ রবেই। অপরদিকে এসে এটাও বুঝতে পেরেছে তালুকদার পরিবারে শিখাকে কেউই তেমন পছন্দ করে না। শিখার কোনো মূল্যই নেই এখানে, নামেই তালুকদার পরিবারের ছোট বউ, যা একটু করে তালুকদার চাচা। উনি তো এখন গ্রামের বাইরে আছেন, তাবলিগ জামাতে গিয়েছেন 3 সপ্তাহের জন্য। সে কণ্ঠে রসুদা ঢেলে শিখাকে বলল, ভাবি সাহেব, ভিজা জামায় খাড়াই আছেন কেন? জামা পরেন না, শরীরে ঠান্ডা লাগা যাইব আপনার। আকস্মিক শিখার তেতে ওঠা বিক্ষিপ্ত মেজাজ তার কথা শুনে আরও উস্কানি পেল। শেষমেশ বাড়ির একটা চাকরের রোগ কুদৃষ্টি গেল তার শরীরের দিকে। আগুন ঝরা চোখে পুরু গলায় ধমকে উঠে বলল, এই পশু কোথাকার, তুই না উঠে গেলে কিভাবে চেঞ্জ করব? বলে শিখা কোষে সজোরে একটা লাথি মারল নিজামের গায়ে। নিজাম পানিতে পড়ে গেল। হতবিহবল হয়ে গেল তার ধারণা ও বাস্তবতার বিস্তর ফারাক দেখে। সে জেদি সুরে বলল, আপনারে যে সবাই কেন দেখতে পারে না তা এখন টের পাইলাম। আপনি আসলেই খারাপ। মেয়ে মানুষ হয়ে একটা ছেলের গায়ে পায়ে তোলেন। আমি আপনার বয়সে বড়, তুই তুকারি করে কথা কন কে? এটা খুব খারাপই করলেন আমার লগে। আমি তো হাত ধুইতে আইছি, এক্ষুনি যাইয়া খালাম্মার কাছে নালিশ দিতাছি। ক্ষণিকেই ফের শিখা বোমের মতো ফেটে পড়ল। তার গায়ে অসুরের শক্তি ভর করল। সে নিজামের গায়ে আরেকটা উষ্ঠা মেরে বলল, এই নোংরা কোথাকার, বড় আর বয়সের ইজ্জত রাখিস তুই? মুখের উপর কথা বলিস? তোর মতো মানুষদের সাথে কুত্তার মতো আচরণ করা উচিত। হাত ধুইতে এতক্ষণ লাগে? তোর হাতে কি গু লেগে আছে? হাত ধোয়ার জন্য আর ঘাট নেই, কল নাই? আমি বলদ, এইভাবে ঢলে ঢলে ধুইতে হয়? জানে বাঁচতে চাইলে আমার সামনে আর কখনো যেন তোরে না দেখি। যা ভাগ বলছি। নিজাম ভেজা লুঙ্গি নিয়ে উপরে উঠে গেল। ভারী ভারী পা ফেলে রান্নাঘরের উঠানে গিয়ে সুফিয়াকে ডাক দিল খালাম্মা বলে। নিজামের উচ্চস্বর শুনে একে একে সবাই জড়ো হলো তার সামনে। কি রে, কি হয়েছে? তোর লুঙ্গি ভিজলো কেমনে? পড়ে গেলি? জিজ্ঞাসা করলো সুফিয়া বিবি। নিজাম অমাবস্যার মতো মুখ আধার করে অতি নিরীহ সুরে বলল, আমি আর আপনাগো চাকরি করবো না, কালই আমারে বিদায় দিয়া দেন। ও মা, কি আচানক কথা, কি হয়েছে? আপনার ছোট বউরে জিনে ধরছে। আমি হাত ধুইতে গেলাম পুকুর ঘাটে, উনি গোসল কইরা উঠছে, অমনি কি আমারে লাথি মাইরা পানিতে ফালাইলো। কিছু কইতে গেলাম আবার লাথি মারলো। আমি নাকি ওনারে দেখাই ঘাটে নামছি। কই, ঘরে তো আরও ভাবিরা আছে। আমার চলাফেরায় কোনো বাজে কিছু দেখছে? জিগান না। আমি কইলাম সকালেই যাইমুগা। সুফিয়া নিজামের উপর খেপে গেল না, তো সামদের সুরে বলল, এমন চেতিস না, আমি হেতেরে জিগাই, তুই যা। জিনে ধরা বউরে কবিরাজ দেখান, নাইলে বিপদে পড়বেন। সুন্দরী মায়ারে দুপুরবেলা একলা পুকুর ঘাটে পাইয়া জিনে ভর করছে তার উপরে, আর ঝাল মিটাইলো আমার উপরে। বলেই নিজাম ফনা তোলা সাপের মতো ফুসফুস করতে করতে চলে গেল কাচারি ঘরের দিকে। মতির মা বলল, ভাবি রাজের বউ আজাইরা এমন করার মতন মাইয়াই না। সে হবল সময় ধীর চুপচাপ থাহে, মুখে রাওটুকু করে না। যে যা কয় হুনে, মাইয়া মাইনা নেয়, ফির কথা কয় না, মুখে মুখে তর্ক করে না। নিজাম হয়তো ঠিকই বদ নজরে হ্যার গোসল করা দেখছে, তাই সহ্য করতেই পারে না, মেজাজ চড়ে উঠেছে আর লাথি মারছে সতী মাইয়া। যে পাশে দাঁড়ানো আদুরি গোপনে বলল, সতীর অসতী করা যায় চাইলেই। আমি স্বামীর ঘরে সতী হইতে পারলাম না, আমাদের ঘরেও সে সতী থাকতে পারবে না। সুফিয়া মতির মায়ের দিকে চেয়ে বলল, তুই সবসময় রাজের বউর দিকে টানোস। ভর দুপুরকালে গোসল করতে গেছে, জিনি ধরছে হয়তো, নইলে যত কিছুই হোক রাজের বউয়ের এই হিম্মত হওয়ার কথা তো না। মাইয়া হইয়া
একটা পোলারে লাথি মেরে ফালাইয়া দিব? তাই আমারও ডাউট হইতাছে জিন ধরা নিয়া। পাশ থেকে রানী সুমনা ডলি বলে উঠল, আম্মা, আমাকে ডর করতেছে। কখন কারে সে চুবাই মারে পানিতে। লালচান ফকিরের আনায় একটা ঝাড়ফুঁক করাইলে মনে হয় ভালো হইব। আদুরি বলল, আগে শিখারে জিজ্ঞেস করেন আম্মা, তারপর ভালো একটা কবিরাজ দেখাতে হবে। আলগা কিছু আছেনি ওর তার সঙ্গে। আজকের বিষয়টা কিন্তু ডেঞ্জারাস, হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। শিখা নিজের ধোয়া জামা কাপড় রোদে শুকাতে দিল, নিজের রুমে গিয়ে জোহরের নামাজ আদায় করলো, হাতে পায়ে সরিষার তেল দিল, মুখে তিব্বত স্নো ক্রিম মাখলো। রুম থেকে বের হয়ে দেখলো সবাই জটলা বেঁধে আছে ঘরের দেওয়ার সামনে। সে তাদের পাশে গিয়ে দাঁড়ালো। তারা সবাই বাঁকা চোখে শিখার দিকে তাকালো। সুফিয়া বিবি শিখাকে বিষয়টা জিজ্ঞাসা করলো কপাল কুঁচকে। শিখা সত্যতা স্বীকার করলো। সুফিয়া মরিচ গলায় বলল, তাইলে তো নিজামের কথাই হাসা, তোমরা জিনে ধরছে। শিখা তখন সত্যিটা বলল, কিন্তু কেউই বিশ্বাস করলো না তার মুখের কথা। শিখার অন্তরখানি বিরক্তিতে ভরে উঠল তাদের উপর, কিন্তু কিছু বলল না। শিখা সবার দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, ভাবি, আপা দুপুরের ভাত কখন খাবেন? আমার ক্ষুধা লাগছে। কেউ খায় নাই, খাইতে দেরি আছে। তাইলে আমি নিয়ে খাই, ক্ষুধা লাগছে। আমি খালা, নাকি খালা দেবেন ভাত আমারে? মতির মায়ের দিকে চেয়ে ম্লান কণ্ঠে বলল শিখা। মতির মা সুফিয়ার দিকে চাইল। সুফিয়া চেঁচিয়ে উঠল, ভাতের হাড়ি ঢাকনা কেউ যেন না তোলে। ঘরের মুরব্বীরা না খাইতে কিসের জোয়ান সেমটি ভাত খায়? পেট পুইরা যেতেছে। কয় বেলার উপাস তুমি? মা, এরে তো আসলেই জিনে ধরছে, নাইলে আজ কেন সে হঠাৎ এমন ভাত চাইব? হ্যার মুখের ভাষাও বদলাই গেছে। দেখেন, রাজ আর জুবায়েরের মতো কথা কইতাছে শুদ্ধ ভাষায়। চঞ্চনে গলায় বলল আদুরি। শিখা কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে জোর গলায় বলল, আগে বলি নাই বলে কি কখনো বলতে পারবো না? রোজই আমার ক্ষুধা লাগে, কষ্ট করে থাকতাম, ভয়ে লজ্জায় বলতাম না, চাইতাম না। আমাদের বাড়িতে গোসলের পরেই আমি ভাত খেতাম। এখানে আপনারা দিলে খেতে পাই, নইলে খেতেও পাই না, অথচ ঘর ভর্তি খাওয়া। আপনারা অকারণেই শুরু থেকে আমার ওপর ছোট বড় অবিচার করে আসছেন। ভিক্ষুকের মতো আমারে আলাদা ভাত দেন, আপনাদের সাথে টেবিলে বসতে দেন না। আমি মেনে নিছি, কিছু বলি না, থাকুক না, তবুও আপনারা শান্তিতে থাকুন। কিন্তু আজকের বিষয় মেনে নিতে পারি নাই। শিখার কথা শুনে উপস্থিত সবাই আহাম্মক বনে গেল। একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো অদ্ভুত চোখে। শিখা ক্ষুধা নিয়ে থাকে দুপুরে, সেজন্যে নয়। শিখাকে জিনে ধরেছে এই বিশ্বাসেই তারা দৃষ্টি বিনিময় করলো। জিনেই তাকে দিয়ে সব বলাচ্ছে। ঘরের বাইরে চেঁচেমেচি শুনে আমেনা ও তার মা এলো। আমেনা কি হয়েছে জিজ্ঞাসা করতে এই কারণ শুনলো। সে সুফিয়াকে বলল, ভাবি, মাইয়ার খিদা লাগছে, খাও না নিয়া ভাত। কি হইব, গোসলের পর সবারই খিদা লাগে কম বেশি। ওরে মা গো মা, তো গো মা পোলার দরদ উতলাইয়া উঠছে দেহি এই সেমরির লাইগা। এই মাইয়া তোর ঘরের বউ হইলেই ভালো হইতো তাইলে। বিষ কণ্ঠে বলল সুফিয়া। হাচাই কইছেন শিখার সন্ধান আগে পাইলে জুবাইয়ের লাইগা প্রস্তাব দিতাম এর মায়ের কাছে। বিষি আসা কণ্ঠে সুফিয়া বলল, কি বেশরম বেলাজ মায়ের মাইয়া তুমি। একটা জোয়ান পোলার গায়ে হাত তুলছো মামুলি বিষয় নিয়া, তার জন্য অনুতাপ নাই। আবার ভাত খাইতে চাও? তুমি কি পর্দাওয়ালি নাকি যে তুমি থাকলে ঘাটে কোনো পরপুরুষ যাইতে পারবো না? আজকার পর নিজামের সঙ্গে আর কোনোদিন তুমি খারাপ ব্যবহার করবা না। ওই পোলা যদি কাল বিয়ানকালে সত্যই চলে যায় কামে ইস্তফা দিয়া, তোমার মা এসা তার কাম গুলান কইরা দিব। তার চাকরি বাদ, সে 2-1 দিনের ভেতর বিদায় নিয়ে চলে যাবে। কারণ নিজামের চোখ ভালো না, তার দায়িত্ব ও কাজ সব আমি পালন করব। বাদশা ভাই, ওনাকে নিয়ে কি কোনো অভিযোগ ছিল আমার বলেন? ওড়না দিয়ে চোখের কোণ মুছে টনটনে গলায় বলল শিখা। ওরে আল্লাহ গো আল্লাহ, উনি কয় কি? যত বড় মুখ নয় তত বড় কথা। 2 পয়সার মুরুদ নাই, আর উনি নাকি তালুকদার সাম্রাজ্য চালাবেন। কঠিন চিনে ধরছে ওরে। বিষি আসা কণ্ঠে বলল আদুরি। শিখা নীরব পায়ে রান্নাঘরে ঢুকলো, দরজা ঠেলে নিজ হাতে ভাত তরকারি নিয়ে খেলো পিড়িতে বসে।
মতির মা ভীত সন্ত্রস্ত চোখে সবার মুখের দিকে তাকালো এবং পা ঘুরিয়ে রান্নাঘরে চলে গেল। সুফিয়া ছোট যা আমেনাও হারিসার দিকে চেয়ে বলল, এরপরেও আপনারা কইবেন এরে জিনভূতে ধরে নাই? বড় বউ হুনো, এমনই একজন মৌলানা বা পীর সাহেব আইন না রাজের বউরে একটু ফুটু দিয়া নিও, তেল পানিও পরা নিও, আলগা কিছু থাকলে কাটটা যাইব। ফ্যাসফ্যাসে গলায় বলল জুবাইরের নানি হারিসা খাতুন। শিখা ভাত খেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সবার পাশ কাটিয়ে। তাকে কেউ আর কিছু বলল না, কারণ তার সাথে জিনটা বড় বেয়ারা, অবাধ্য। এরে ফকির দিয়া ঝাড়ু মেরে তাড়াতে হবে। শিখা আজকে সীমা ছাড়ানো অস্পর্ধা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। রাতে জুবাইর বাড়ি এলে আমেনা সব জানালো। জুবাইর ভীষণ মর্মাহত হলো শুনে। শিখার জন্য মায়ের কাছে দুঃখ প্রকাশ করে বলল, ওর বয়স কম, এই বয়সে খেতে চাওয়া ক্ষুধা লাগা অস্বাভাবিক কিছু নয়। আর আগে ভীতু ছিল বলে কি সবসময় সে ভীতু থাকবে নাকি? নিজামের বিষয়টা আমার মিথ্যে মনে হয় না। শিখা কি মেন্টাল নাকি অকারণে কাউকে মারবে? সে 1.5 বছর ধরে ঘরের বউ। এর আগে তো এমন কিছু শুনিনি তার সম্পর্কে। আমি সকালেই নিজামকে শাসিয়ে দেব। জুবাইর মহা চিন্তায় পড়ে গেল। পরের দিন সকালে শিখা কলেজে যাওয়ার আগে নিজামকে খুঁজে বের করলো। আদেশ দিয়ে বলল, আপনি এই সপ্তাহ শেষে চলে যাবেন, আমাদের বাড়ি আমরা সামলাবো। নিজাম ভ্রুকুটি করে তাকালো শিখার দিকে। শিখা চলে গেলে মনে মনে বলল, যদি যাইতে হয় তোরে মজা কইরা খাইয়া যামু, তার আগে যামু না। ধরলাম না, ছুইলাম না, দূরে খাড়ায় তোরে দেখতাম খালি, তাতেই মায়ের খাইলাম। চাকরি যাইব তাইলে অমনি সাইরা দেমু কেন তোরে? তুই কপাল গুনে তালুকদার ঘরের বউ হইলি, নাইলে তোর যোগ্যতা হিসাবে আমার মতো কারো লগেই বিয়া হইতো। শিখা চলে গেলে জুবাইর এলো নিজামের সামনে। নিজামের শার্টের কলার সে শক্ত হাতে মুঠি করে চেপে ধরল। কটমট চোখে গর্জন করে বলল, তালুকদার পরিবারের সবচেয়ে মূল্যবান মানুষের দিকে তুই কুনজর দিয়েছিস। ইচ্ছে করছে তোর 2 চোখ উপড়ে ফেলি। শিখার কথাই আমার কথা। তুই এই সপ্তাহ শেষে চলে যাবি, তোর পাওনা বুঝিনি। নিজাম অনুগত চোখে চুপ থাকে। জুবাইর চলে গেলে নিজাম তাকে নিয়ে বিড়বিড় করে বলে, তোর হাব ভাবে মনে হয় রাজ ভাইয়ের বউ তোর মিঠা মধুর চাক, কেউ মুখ দিতা আইলে তোর জলে খুব। শিখা কলেজে চলে গেল। জুবাইর মার্কেটে চলে গেল। তখন নিজাম বাড়ির অন্দরে গিয়ে সবাইকে জানালো শিখার কথাটা। সুফিয়া সহ অন্যরা নিজামকে আশ্বস্ত করলো এই বলে, তুই সবুর কর, তোর দায়িত্ব পালন কর। দরকার হলে তার কাছে মাফ চেয়ে নিস। বাকিটা তালুকদার আসলে তোর বিষয় ফয়সলা হবে। আশা করি তোর চাকরিতে ইস্তফা দিতে হবে না। শুনে নিজাম শান্ত মনে চলে যায়। শিখা কলেজে চলে গেলে সুফিয়া বিবি মেয়ের ও বউদের সঙ্গে সলা পরামর্শে মেতে ওঠে। বোরখা পরে বেরিয়ে যায় বাড়ি থেকে। একাধিক কবিরাজের বাড়ি দৌড়াদৌড়ি করে। কে ভালো করে জিন তাড়াতে পারবে সেই খবর নিতে লাগলো। শিখার ডানা ভাঙতে হবে বড় হওয়ার আগে। এই মেয়ের চোখে যে জ্বলন্ত অগ্নিকুণ্ড দেখা গেল তাতে সবাইকে পুড়িয়ে ভস্ম করে ফেলবে। পরে চূড়ান্ত হলো লাল চান ফকিরি। শুক্রবারে আসতে নিষেধ করলো সুফিয়া থেকে, কারণ সেদিন জুবাইর বাড়িতে থাকে। সে ফকিরকে বাধা দিবে। অন্যদিন বিকেলে আসতে হবে, তার আগে এলে কাজ হবে না। শিখা কলেজে থাকে। বুধবার বিকেলে লালচান ফকির এলো তালুকদার বাড়ি। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে হক মাওলা বলে হাঁক দিল। তার হেরে গলার আওয়াজ শুনে সুফিয়া ও বাকিরা মুচকি হেসে ঘরের সামনে গেল। পীর বাবা বসেন। এই কইরে বরকত মোরা আইনা দে পীর সাহেব রে, আর পান সাজানিয়া দে উনারে। সুফিয়া দরাজ কণ্ঠে আদেশ দিল ও বরকত রে। বরকত দ্রুত পায়ে আদেশ পালন করলো। পান খাওয়া শেষে লালচান বলল, রোগিণী হাজির আছে গৃহে, তাই আমি আসন পাইতা লই। আছে আনতাছে, আপনি সব রেডি করেন। লালচান আসন প্রস্তুত করলো। তার কাঁধে ঝোলা থেকে প্রয়োজনীয় সব বের করলো। নিজে যোগাসনের মতো হয়ে বসলো। শিখাকে আদুরি ডাকতে গেল। দেখলো শিখা বেঘরে ঘুমাচ্ছে। আদুরি দরদ মাখা সুরে শিখাকে ডেকে তুললো। শিখা চোখ কসলাতে কসলাতে জানতে চাইল, কোনো সমস্যা আপা? কাঁচা ঘুম থেকে আমাকে জাগালেন যে? আদুরি বলল, আমাদের পূর্ব পরিচিত একজন দরবেশ বাবা আছে, নাম লালন শাহ পীর। আম্মা তোমাকে তার কাছে নিয়ে যেতে বলেছে। তোমাকে একটু ঝাড়ফুঁক করিয়ে দিবেন উনি। কলেজে যাওয়া আসা করো, তাহলে খারাপ কিছু থাকলেও তা দূর হয়ে যাবে। না, আমি যাব না। এসব আমার পছন্দ না। আমি সম্পূর্ণ সুস্থ আছি, দৃঢ় স্বরে বলল শিখা। সব পাগলই নিজেকে সুস্থ দাবি করে, বিরক্তি নিয়ে বলল আদুরি। তবুও শিখা তার সিদ্ধান্তে অবিচল রইল। রুম থেকে বের হলো না। আদুরি গিয়ে তার মাকে বলল। সুফিয়ার কড়া নির্দেশে রানী সুমনা ডলি আদুরি মিলে শিখাকে জোর করে উঠানে নিয়ে গেল। দরবেশের সামনে বসিয়ে দিল। শিখা উঠতে গিয়েও আর পারল না। তাকে ধরে রাখলো তারা।
শিখা দরবেশের দিকে তাকালো এক ঝলক। লাল শালু কাপড় পরিহিত দরবেশের নাম কেন লালচান বুঝতে পারল। দরবেশ খপ করে শিখার এক হাতে সরু কবজিটা ধরে ফেলল। গমগমে স্বরে বলল, আপনারা ছাইড়া দেন তারে, দূরে সইরা যান সবাই, নইলে কাজ হবে না। জিনের বাচ্চা জিন এখন আমার কবজায়, আই জোরে বোতলবন্দি কইরাই ছাড়মু। লালচান পীরের সাথে বিতলামি করে। সবাই দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বসে আছে। লালচান শিখার কনিষ্ঠ আঙ্গুলে বল প্রয়োগ করে গরম চোখে জিজ্ঞাসা করল, তুই এর লগে কবে শোয়ার হইছিস ক? ঠিক ঠিক জবাব দে, নইলে আজীবনের জন্য বোতলবন্দি কইরা ফেলুমু। আমাকে ছেড়ে দিন বলছি, আমি ব্যথা পাচ্ছি আঙ্গুলে। কোকানো স্বরে বলল শিখা। সুফিয়া বলল, না পীর সাইরেন না, এই খবির জিন আমার বইয়ের মুখ দিয়ে বহুত লম্বা লম্বা কথা বইলা ফেলাইছে। যেমনই হোক জিনরে তাড়াইয়া দেন। দিতাছি, দেখেন না কি করি। এই বলে সে নারিকেলের শলার ঝাড়ু দিয়ে শিখার গায়ের এপাশ ওপাশ করে প্রহার করতে লাগলো। শিখা আর্তচিৎকার দিয়ে উঠল অসীম যন্ত্রণায়। আল্লাহ গো, আম্মা আমাকে বাঁচান, এরা আমাকে মেরে ফেলতেছে, আমাকে ছাড়েন বলছি, কোনো জিনে ধরে নাই আমাকে। পীর বাবা আমাকে মারবেন না, দয়া করুন, আমি অনেক ব্যথা পাচ্ছি। আদুরি ও সুফিয়ার বোবা সংকেত পেয়ে লালচান শিখাকে এলোপাতারি প্রহার করতে লাগলো জিন তাড়ানোর নামে। সুফিয়া তাকে অতিরিক্ত টাকা দিয়ে রেখেছে যেন জিনও তারা, এবং সেই ছুতোয় শিখাকে কিছু উত্তম মাধ্যম দেয় ভালো করে। তারা তো চাইলেও গায়ে হাত তুলে মারতে পারছে না, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। তাদের অন্তরের বহুদিনের লুকায়িত ক্ষোভও কিছুটা প্রশমিত হবে। লালচানের বলিষ্ঠ হাত থেকে শিখা ছুটতে পারছে না। ঝাড়ু রেখে এবার তার পায়ের চটি দিয়ে শিখাকে মারতে লাগলো, বারবার প্রশ্ন করতে লাগলো, তুই স্বীকার করবি না কিছুই? এরে ছাইড়া যাবি না, তাহলে উত্তম মধ্যম খেতে থাক। শিখার মাঝে কথা বলার শক্তিটুকু আর অবশিষ্ট নেই। সমস্ত শরীর অসাড় হয়ে আসছে তার। চারিপাশ আধার করে সন্ধ্যাও ঘনিয়ে এলো। সন্ধ্যাকালীন কাজ সারতে সবাই এদিক সেদিক চলে গেল। ঠিক তখনই উল্কার ন্যায় জুবায়ের চলে এলো উঠানে। সে বাইক থামিয়ে দরবেশের সামনে এসে দাঁড়ালো। ক্ষিপ্ত গলায় জিজ্ঞাসা করলো, কি হচ্ছে এখানে? দরবেশ প্রহার বন্ধ করলো। শিখা অনবরত টলছে। জুবায়ের দাঁড়ানো থেকে শিখার মাথায় হাত রেখে বলল, শিখা কি হচ্ছে তোমাকে নিয়ে? শিখা জবাব দিতে পারল না। জুবায়ের দুই পায়ের উপর ঢলে পড়ল নিস্তেজ হয়ে আসা পুরো শরীরের ভাত ছেড়ে দিয়ে। জ্ঞান হারিয়ে ফেলল শিখা। লালচান উঠে দাঁড়ালো প্রস্থান নেওয়ার জন্য। জুবায়ের নিষ্ঠুর গলায় তাকে বলল, এখন যান, আপনার হিসেব পরে করছি আমি। জুবায়ের শিখাকে পাজাকোলা করে তার রুমে নিয়ে যায়। তারপর, ওই অমানুষদের দলেরা কে কই আছে সেদিকে আয় বলে ব্যগ্র কণ্ঠে হুঙ্কার দিয়ে সবাইকে ডাক দিল জুবায়ের। এতক্ষণ নিজাম কাচাটি ঘরের বেড়ার ফাঁক দিয়ে লুকিয়ে উঠানের সব কার্যকলাপ দেখেছে। শিখার গায়ে লালচানের প্রতিটা আঘাত দেখে সে বেশ আমোদিত হয়েছে। বেশ হয়েছে, মার খেয়ে কাত হয়েছে। এতটুকুন একটা মেয়ে, অথচ ঝাঁজ কি করা, মনে হয় ধানি লঙ্কা। সবাই হন্তদন্ত পায়ে ছুটে এলো শিখার রুমে। জুবায়েরের মা নানিও ছুটে এলো। সুফিয়া অসহিষ্ণু গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।